আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা সিম্পল ইকুয়েশনের অর্থাৎ সরল সহজ সমীকরণের 6.2 থেকে আমরা বিভিন্ন প্রবলেম বা সমস্যার সমাধান করব। আশা করি তোমরা অবশ্যই আজকের ক্লাস থেকে তোমরা ডাকের প্রশ্ন থেকে কিভাবে সমাধান করা যায় এটা তোমরা অবশ্যই শিখতে পারবে। আরও শিখতে পারবে কোনো স্থানাঙ্কের কিভাবে বা চতুর্ভাগে কোন চতুর্ভাগে অবস্থিত, কোন স্থানাঙ্ক কোন চতুর্ভাগে অবস্থিত, কোন কোয়াড্রেন্টে অবস্থিত সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে। তো আজকে আমরা বোর্ডে অলরেডি আমি লিখে রেখেছি যে একটা কোয়াড্রেন্ট, চারটা কোয়াড্রেন্ট দেওয়া আছে এখানে। একটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, অর্থাৎ এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই এক্স অক্ষটা হচ্ছে মূলত বুজ, আর ওয়াই অক্ষটা হচ্ছে কুটি। তো এটাকে আমরা চারটা ভাগে বিভক্ত করেছি এখানে। একটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট অর্থাৎ প্রথম চতুর্ভাগ, আর একটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, আর একটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, আর একটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে এখানে এক্স এবং ওয়াই মান, এক্স এর মানটাও প্লাস হবে, ওয়াই মানটাও প্লাস হবে। এটা একটু মনে রাখবে তোমরা। প্রথম চতুর্ভাগে এক্স এর মানটাও প্লাসের হবে, বুজও প্লাসের হবে এবং কুটিও প্লাসের হবে, অর্থাৎ এখানে দুটোটা প্লাসের। দ্বিতীয় চতুর্ভাগে এটা হচ্ছে কিন্তু আমার মধ্যবিন্দু। দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে এক্স এর মান অর্থাৎ বুজ হবে মাইনাসের আর কুটি হবে প্লাসের। তৃতীয় চতুর্ভাগে বুজ এবং কুটি উভয়টাই মাইনাসের হবে, এবং চতুর্থ চতুর্ভাগে বুজ হচ্ছে প্লাসের এবং কুটি হচ্ছে মাইনাসের। তাহলে আমরা যদি কিছু এক্সাম্পল ইউজ করি তাহলে তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবে। আমরা একটা যদি বিন্দু নেই 5 এবং 3, তাহলে অলরেডি আমরা এটা বুঝতে পারতেছি এটা হচ্ছে বুজ x আর এটা হচ্ছে y কুটি। তাহলে 5 এবং 3, তো আমরা এই যে গ্রাফের এটা হচ্ছে মূল বিন্দু, এই মূল বিন্দুর x অক্ষ বরাবর মূল বিন্দুর ডান দিকে হচ্ছে x এর বা বুজের পজিটিভ মানগুলা, ধনাত্মক মানগুলা, আর মূল বিন্দু থেকে বাম দিকে হচ্ছে x অক্ষ বরাবর বাম দিকে হচ্ছে বুজের ঋণাত্মক মানগুলো অর্থাৎ নেগেটিভ যে মানগুলো আছে এগুলো হবে। আর y অক্ষ বরাবর যে কুটি আছে এই কুটির মূল বিন্দু থেকে উপরের দিকে হবে ধনাত্মক বা পজিটিভ মান, আর মূল বিন্দু থেকে নিচের দিকে হবে y এর বা কুটির ঋণাত্মক মান বা নেগেটিভ মান। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে 5 এবং 3 কোন চতুর্ভাগে হবে? তাহলে দেখো x এর মান হচ্ছে 5, তো আমরা অলরেডি বলেছি যে মূল বিন্দু থেকে x এর মান যে 5 আছে ডান দিকে আসবে, যেহেতু 5 পজিটিভ। তাহলে x এর মান যদি বা বুজ যদি পজিটিভ হয় বা ধনাত্মক হয় তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে আসবে। তাহলে আমরা এদিকে 5 ঘর বনে আসবো। তোমরা গ্রাফ পেপারে এদিকে 5 ঘর বনে আসবা, 2 3 4 5। আর y মান বা কুটির মান হচ্ছে 3, তাহলে আমরা x অক্ষ বরাবর স্থাপন করব বুজ আর y অক্ষ বরাবর স্থাপন করব কুটি অর্থাৎ y এর মান। তাহলে এই যে আমার 5 আসলো, y মান হচ্ছে 3, 3 ঘর উপরের দিকে যাবে এখান থেকে, 1 2 3। এই হচ্ছে এই বিন্দুটা হচ্ছে আমার 5 এবং 3 স্থানাঙ্ক, 5 এবং 3 স্থানাঙ্ক এই বিন্দুটা। তাহলে দুইটা মানে যদি বুজ এবং কুটি দুটোটাই যদি পজিটিভ হয় তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। তাহলে আমরা এই 5 এবং 3 কোন চতুর্ভাগে অবস্থিত? আমরা ইজিলি বলতে পারি যে প্রথম চতুর্ভাগে অবস্থিত। সেই এইভাবে আমরা যদি আরেকটা एग्जांपल লিখি -3 -5, তাহলে -3 হচ্ছে আমার বুজ অর্থাৎ x এর মান, -5 হচ্ছে কুটি অর্থাৎ y এর মান। তাহলে আমরা বলছিলাম x এর মান মাইনাস বা ঋণাত্মক হবে কোন সময়? মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর মূল বিন্দু থেকে বাম দিকে আসবে x এর ঋণাত্মক মানগুলা। তাহলে -3, তাহলে এখান থেকে আমরা বাম দিকে আসবো 3 ঘর 3। এরপরে -5 কুটি হচ্ছে -5 অর্থাৎ y মান -5। তাহলে y মান যদি মাইনাস আসে তাহলে আমরা এখান থেকে নিচের দিকে আসবো, y অক্ষ বরাবর নিচের দিকে হচ্ছে y অক্ষ বরাবর কুটি বরাবর মূল বিন্দু থেকে নিচের দিকে আসবে মাইনাসের মান, উপরের দিকে যাবে প্লাসের মান। যেহেতু এখানে y মান -5 এই কারণে এখান থেকে 5 ঘর নিচের দিকে আসবে, মনে করো 1 2 3 4 5, এখানে আসবো -3
-5। এই বিন্দুটা হচ্ছে -3 এবং -5 এর স্থানাঙ্ক। অর্থাৎ এই -5 এবং -3 কোন চতুর্ভাগে অবস্থিত? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। -5 এবং -3 তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমরা যে কোনো স্থানাঙ্ক দিয়ে যদি তারা বলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত, আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে আমরা বুঝলাম যে x এর মান, ভুজের মান যদি পজিটিভ হয়, ধনাত্মক হয়, মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর ডান দিকে আসবে, আর y বা ভুজের মান যদি পজিটিভ হয় উপরের দিকে যাবে y অক্ষ বরাবর। আর x এর মান যদি নেগেটিভ হয় তাহলে মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর বাম দিকে যাবে, এবং খুঁটি বা y মান যদি নেগেটিভ হয় y অক্ষ বরাবর নিচের দিকে আসবে। এই বিষয়টা ভালো করে ক্লিয়ারলি তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এই ধরনের স্থানাঙ্ক কোন চতুর্ভাগে অবস্থিত বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে শিক্ষার্থীরা, আমরা কোন স্থানাঙ্ক কোন চতুর্ভাগে অবস্থিত সেটা আমরা বুঝতে পারলাম। এখন আসলে আমরা কিছু প্রবলেম, সমস্যার সমাধান করব। একটা প্রশ্ন যদি আমি লিখি এখানে যে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1, এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 2:1। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? বর্তমান বয়স কত? আমরা একটা প্রবলেম লিখছি এখানে। যে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1, এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে আমরা আগে প্রথমে ধরে নিই পিতা এবং পুত্রের বর্তমান বয়স তো আমরা জানি না। আমরা ধরে নিই পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর। এখন দেখো প্রথম শর্ত মতে, প্রথম একটা শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত হচ্ছে 5 বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত 3:1। তাহলে পিতার বয়স যদি এখন x বছর হয়, মনে করো পিতার বয়স এখন 40 বছর, তাহলে 5 বছর পূর্বে আগে পিতার বয়স কত হবে? তাহলে বর্তমান বয়স যদি 40 বছর হয়, 5 বছর আমরা বাদ দিয়ে দিলে কত পাবো? 35 পাবো, 35 হবে। তাহলে পুত্রের বয়স যদি এখন 20 বছর হয়, 5 বছর পূর্বে আগে কত বছর হবে? তাহলে 20 থেকে আমরা 5 বিয়োগ করলেই পেয়ে যাবো 15 বছর। তাহলে প্রথম শর্ত মতে আমার 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, আমরা এটা বের করব। তাহলে পিতার বর্তমান বয়স যদি x হয়, তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স হবে x - 5 অনুপাত পুত্রের বর্তমান বয়স যদি y বছর হয়, 5 বছর পূর্বে পুত্রের বয়স হবে y - 5 ইকুয়াল টু অনুপাত হচ্ছে 3:1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? x - 5 হচ্ছে 5 বছর পূর্বে পিতার বয়স, আর y - 5 হচ্ছে 5 বছর পূর্বে পুত্রের বয়স। এই পিতার বয়স এবং পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 3:1, এখানে আমরা এটাকে অনুপাতে লিখলাম। তাহলে x - 5 y - 5
ইকুয়াল টু 3/1 অনুপাত মানে ভাগ। এটাকে যদি আমরা আর গুণ করি, 1 দিয়ে যদি x 5 কে গুণ করি x 5, 3 দিয়ে গুণ করলে 3y মাইনাস 3 + 15। তাহলে x প্লাস 3y কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, মাইনাস 3y মাইনাস 5 কে ওই পাশে নিয়ে গেলে প্লাস 5 মাইনাস 15। তাহলে x মাইনাস 3y, 5 থেকে 15 বিয়োগ করলে মাইনাস 10। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। তাহলে প্রথম শর্ত থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আসো দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্তটা কি? 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 2:1। তাহলে পিতার বর্তমান বয়স x বছর, 15 বছর পরে। তাহলে এখন যদি পিতার বয়স 40 বছর হয়, 15 বছর পরে কত হবে? 40 + 15 অর্থাৎ 55। পুত্রের বয়স বর্তমান যদি 20 বছর হয়, 15 বছর পরে কত হবে? তাহলে 20 + 15 35। তাহলে আমরা পিতার বর্তমান বয়স হচ্ছে x বছর, আর 15 বছর পরে পিতার বয়স হবে x + 15 অনুপাত পুত্রের বর্তমান বয়স হচ্ছে y বছর, 15 বছর পরে হবে y + 15 ইকুয়াল টু, তাদের অনুপাত হচ্ছে 2:1। তাহলে x + 15 divided by y + 15 equal to 2/1। আর যদি গুণ করি আমরা, তাহলে x + 15 equal to 2y plus 2 into 15 মানে 30। তাহলে x minus 2y 30 প্লাস 15 কে এই পাশে আমরা মাইনাস করে নিয়ে যাব। তাহলে x minus 2y equal to 30 থেকে 15 গেলে 15। এর ইকুয়েশন নাম্বার 2। এর আগে আমরা 1 নম্বর সমীকরণটা পেয়েছিলাম কত? 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম x minus 2y equal to -10। x minus 3y equal to -10। -10 পেয়েছিলাম। সরি, আমি এদিকে একটু লিখি। 1 নম্বর সমীকরণটা পেয়েছিলাম x minus 3y equal to -10। এটা 1 নম্বর ছিল। তাহলে আমরা এখন 1 এবং 2 থেকে ক্যালকুলেশন করে আমরা x এবং y মান বের করতে পারি। তাহলে 1 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, 1 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, 1 থেকে 1 নং থেকে 2 নং যদি বিয়োগ করি, তাহলে 1 নং হচ্ছে x minus 3y equal to -10, 2 নং হচ্ছে x minus 2y equal to 15। তাহলে বিয়োগ করলে নিচে চিহ্ন মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। তাহলে x x কাটা যাবে, এটা প্লাসের 2y মাইনাস 3y মানে হচ্ছে মাইনাসের y, এখানে মাইনাসের 15 মাইনাসের 10 মানে হচ্ছে কত? মাইনাসের 25। অর্থাৎ y উপপক্ষ থেকে মাইনাস মাইনাস আউট হয়ে গেলে আমরা y ইকুয়াল টু পাবো 25। আর এই yটা হচ্ছে পুত্রের বয়স। তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 25 বছর। তাহলে পিতার বয়স বের করি আমরা এখন। এই x y মানটা যদি আমরা 1 নং-এ বসিয়ে দিই, তাহলে আমরা পুত্রের বয়স পেয়ে যাব, পিতার বয়স পেয়ে যাব। তাহলে 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। 1 নংটা ছিল আমার x minus 3y, y মানে হচ্ছে 25 equal to -10। 3 25 75 equal to -10। তাহলে x equal to -75 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি,
তাহলে প্লাস 75 আর মাইনাস 10, তাহলে x = 75 থেকে 10 বিয়োগ করলে আমরা পাবো 65। তাহলে পিতার বর্তমান বয়স আমরা x সমান পেয়েছি 65। সুতরাং পিতার বর্তমান বয়স 65 বছর আর পুত্রের বর্তমান বয়স 25 বছর। এই হলো আমার পিতা এবং পুত্রের বয়স বের করলাম আমরা। জি, অবশ্যই বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট প্রবলেমে আসি। এরপর একটা প্রবলেম হচ্ছে কোন ভগ্নাংশের লবের সাথে লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়। হর থেকে 1 বিয়োগ করলে হর হতে 1 বিয়োগ করলে হর হতে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। তাহলে ভগ্নাংশটি কত? তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো। কোন ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান মানে ভগ্নাংশের মান 2 হয়। হর হতে 1 বিয়োগ করলে ভগ্নাংশের মান 1 হয়। তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে আমরা নরমালি ভগ্নাংশ বলতেই আমরা বুঝি যে যার লব এবং হর থাকবে। তাহলে আমরা ধরে নেই লব x হর y, লব হচ্ছে x হর হচ্ছে y। তাহলে ভগ্নাংশটি কত হবে? লব বাই x, লব বাই হর অর্থাৎ x বাই y। এখন প্রথম শর্ত মতে আসো। প্রশ্ন মতে প্রথমে বলছে আমার ভগ্নাংশটি হচ্ছে x বাই y, x বাই y। তারা বলছে লবের সাথে 5 যোগ করলে, তাহলে লবের সাথে যদি 5 যোগ করে, লব হচ্ছে x, 5 যোগ করলে ভগ্নাংশের মান হয় 2, তাহলে ইকুয়াল টু 2। লব x, x এর সাথে আমরা 5 যোগ করেছি, তাহলে হর ঠিক থাকবে y, ইকুয়াল টু হবে ভগ্নাংশ 2। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে তো 1 আছে, 1 দিয়ে যদি আমরা x + 1 5 কে গুণ করি, x + 5 আর হচ্ছে কি 2y, তাহলে প্লাস 2y কে এই পাশে নিয়ে আসলে -2y আর +5 এই পাশে চলে আসবে, অর্থাৎ এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আবার ভগ্নাংশ হচ্ছে আমার x বাই y। পরের স্টেপে বলেছে হর হতে 1 বিয়োগ করলে, হর হতে 1 বিয়োগ করলে, হর হচ্ছে y। আমরা জানি অঙ্কের হর নিচে থাকে, দুধের হর উপরে থাকে। সুতরাং আমরা এখানে হর হচ্ছে y, y থেকে 1 বিয়োগ করব, অর্থাৎ y - 1 ইকুয়াল টু এর মান হবে 1। তাহলে আনারি গুণ করলে এটা নিচে 1 আছে, 1 দিয়ে x কে গুণ করলে x, 1 দিয়ে y - y কে গুণ করলে y - 1, তাহলে x - y ইকুয়াল টু -1। এই হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন 1 থেকে 2 বিয়োগ করলেই আমরা x এবং y মান বের করব। আমরা 1 থেকে 2 বিয়োগ করি, 1 হচ্ছে x - 2y ইকুয়াল টু -5, 2 হচ্ছে x - y ইকুয়াল টু -1। বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে।
মানে এক্স এক্স কাটা যাবে, এখানে হচ্ছে প্লাসের ওয়াই, এখানে হচ্ছে মাইনাসের 2y, অর্থাৎ এখানে হবে মাইনাসের ওয়াই, এখানে প্লাসের 1, এখানে মাইনাস 5, অর্থাৎ মাইনাসের 4। তাহলে মাইনাস উপপক্ষ থেকে আউট হয়ে গেলে y ইকুয়াল টু হচ্ছে 4। আমরা y মান পেয়ে গেলাম। এখন আমরা 1 নং সমীকরণে এই y মানটা বসিয়ে দিই। এক নংয়ে y এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং হচ্ছে আমার x - y, y হচ্ছে 4 ইকুয়াল টু -1। তাহলে x ইকুয়াল টু -1, -4 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি প্লাস হবে, সুতরাং x ইকুয়াল টু 4 থেকে 1 বিয়োগ করলে 3। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 3, y মান পেয়ে গেলাম 4। সুতরাং তারা বলছে ভগ্নাংশ নির্ণয় করতে। তাহলে ভগ্নাংশ x বাই y, x হচ্ছে 3 আর y হচ্ছে 4। এই হচ্ছে আমার ভগ্নাংশ 3/4। আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পারছো। এরপরে নেক্সট প্রবলেমে আসি আমরা। এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, 25 মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা পরিসীমা 150 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের জেএসসি পরীক্ষায় এসে থাকে এই ধরনের প্রবলেমগুলো। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার। তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি না, আমরা ধরে নিই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x মিটার, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ y মিটার। অথবা আমরা এভাবে দিতে পারি, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ x মিটার আর দৈর্ঘ্য হচ্ছে, এখানে প্রশ্নে বলা আছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। এর মানে প্রস্থ যা আছে তার থেকে 25 মিটার বেশি হচ্ছে দৈর্ঘ্য। অর্থাৎ প্রস্থ যেহেতু x মিটার, তাহলে প্রস্থ x মিটার থেকে 25 বেশি হলে দৈর্ঘ্য কত হবে? x প্লাস 25। অতএব এখানে দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 25। এখন আয়তাকার ক্ষেত্রে পরিসীমা আমরা জানি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইনটু দৈর্ঘ্য হচ্ছে আমার x প্লাস 25 প্লাস প্রস্থ হচ্ছে x, তাহলে 2 ইনটু x x যোগ করলে হবে 2x প্লাস 25।
অর্থাৎ 2 দিয়ে যদি গুণ করি আমরা, এটা হচ্ছে 4x, 2 দিয়ে 25 কে গুণ করলে 50। প্রশ্ন মতে আমরা আয়তকার ক্ষেত্রের পরিসীমা পেয়েছি 4x + 50, আর প্রশ্নে আয়তকার ক্ষেত্রটির পরিসীমা দেওয়া আছে 150 মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা এই যে পরিসীমা পেয়েছি 4x + 50 = হবে 150। তাহলে 4x = 150 মাইনাস করে নিয়ে আসলাম। 4x = 150 থেকে 50 বিয়োগ করলে হবে 100, অর্থাৎ x = 4 কে ভাগ করে নিয়ে আসলে এখানে হবে 25। সুতরাং x = আমরা পেলাম 25 মিটার। এর মানে আমরা প্রস্থ ধরেছিলাম x মিটার, আর x সমান আমরা পেয়েছি 25, অর্থাৎ প্রস্থ 25 মিটার। তাহলে প্রস্থ যদি 25 মিটার হয়, প্রস্থ যদি 25 মিটার হয়, প্রস্থ x = 25 মিটার পেয়েছি। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য y দৈর্ঘ্য হচ্ছে x + 25। তাহলে x হচ্ছে 25 আর এখানে হচ্ছে 25। তাহলে 25 এবং 25 যোগ করলে আমরা 50 মিটার পাবো। অর্থাৎ দৈর্ঘ্য পেয়েছি আমরা 50 মিটার, প্রস্থ পেয়েছি 25 মিটার। অতএব প্রিয় শিক্ষার্থীরা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবলেম সমাধান করতে পেরেছি। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়েছি আমরা 25 মিটার এবং প্রস্থ পেয়েছি, দৈর্ঘ্য পেয়েছি আমরা 50 মিটার এবং প্রস্থ পেয়েছি 25 মিটার। এইভাবে করে আমরা 6.2 এর আজকে যে আমরা 3-4টা প্রবলেম সলভ করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের জেএসসি পরীক্ষায় এসে থাকে সাধারণত। এবং এই ধরনের ডাকের প্রশ্ন থেকে আমরা সমীকরণ তৈরি করে কিভাবে দৈর্ঘ্য, প্রস্থ অথবা লব, ভর, এক্স ওয়াই মান বের করি, আজকে এগুলো আমরা শিখলাম। আর একটা শিখলাম আমরা চতুর্ভাগ, কোনো স্থানাঙ্ক দেওয়া থাকলে এটা কোন চতুর্ভাগে পড়বে সেটাও আমরা শিখলাম। আশা করি তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ বুঝবে তোমরাও। আমরা এই চ্যাপ্টারের আমার এটা হচ্ছে দ্বিতীয় পর্বের ক্লাস। এই ক্লাসে আমরা 6.2 এর যে প্রবলেম সলভ করলাম আজকে। আগামী ক্লাসে আমরা লেখচিত্র নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগের ক্লাসে আমরা মেথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি এবং মেথড অফ ইলিমিনেশন অর্থাৎ অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সেটা শিখেছি প্রথম পর্বে। আজকে দ্বিতীয় পর্বে আমরা ডাকের প্রশ্ন থেকে কিভাবে এক্স এবং ওয়াই মান বের করতে হয় সেটা শিখেছি, এবং চতুর্ভাগে স্থানাঙ্ক থেকে কোনো স্থানাঙ্ক দেওয়া থাকলে এটা কোন চতুর্ভাগে পড়বে সেটাও বের করতে শিখেছি। আগামী ক্লাসে আমরা লেখচিত্র করলেই এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় বসে বসে পড়াশোনায় মনোযোগ দাও, পড়াশোনা করো, নিজের ক্যারিয়ার গঠন করো। সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।